আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো এবং সুস্থ আছেন। আর প্রতিবারের মতোই আমি সুমন বলছি জাপান থেকে। তো আজকে আমার হলিডে। তো আসলে হলিডে ছাড়া আমি আসলে তেমন একটা সময় পাই না আপনাদের সামনে আসার বা ব্লগ তৈরি করার। তো জাপানের প্রত্যেকটা সময় আসলে খুব ব্যস্ততার মধ্যে কাটে, ব্যস্ত থাকতে হয়। আসলে জাপান এমন একটা কান্ট্রি যেখানে আসলে এক মুহূর্ত কাজ না করলে আসলে এখানে সারভাইভ করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। তো এর জন্য আমাকে আসলে কাজ করতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রবাস জীবন। এখানে আসলে সবাই আসে একটা ভালো কিছু করার জন্য বা নিজের অর্থনৈতিক অবস্থা, পারিপার্শ্বিক সমস্ত অবস্থার একটা উন্নতি করার জন্য। তো বলা যেতে পারে আসলে এর জন্যই আমার প্রবাসে বসবাস করা। তো পারতপক্ষে আসলে প্রবাস জীবনটা একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে অনেক খারাপ। তো যাই হোক, আমি আসলে প্রবাস জীবন নিয়ে আর তেমন কিছু বলবো না। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এখন তো বর্তমান পরিস্থিতি, করোনা পরিস্থিতি আপনারা সবাই জানেন। আসলে এই মুহূর্তটা আসলে খুব খারাপ একটা সময় কাটছে। বিগত 2020 সাল এবং 2021 সাল, এখনও করোনার পরিস্থিতি আসলে খুব একটা ভালো অবস্থানে আছে তা না। দিন দিন এটার প্রকোপ দিন দিন বাড়ছি, আর এখন তো আরও খারাপ অবস্থা। তো যাই হোক, আসলে আজকের হলিডেগুলো আমি যেভাবে পার করি, সাধারণত সপ্তাহে 2 দিন হলিডে পাওয়া যায়, আবার কোনো সময় 1 দিন পাওয়া যায়। মূলত স্যাটারডে সানডে এখানে আসলে হলিডে থাকে। তো মাঝে মাঝে আমার স্যাটারডে তো কাজ করতে হয়। তো এখন আসলে করোনা সিচুয়েশনের কারণে এখন স্যাটারডেতে তেমন একটা কাজ নাই। তো এই মুহূর্তে আসলে ঘর থেকে বের হওয়াটাও আসলে খুব দুষ্কর একটা ব্যাপার। তো আর কাজ তো আসলে মানে একটা ভাগ্যের বিষয়। তো আসলে এখন বর্তমান পরিস্থিতিতে এখন অনেকেরই কাজ চলে যাচ্ছে। তো যাই হোক, আজকে আসলে হলিডে উপলক্ষে যেটা বলতেছিলাম, আসলে হলিডেতে সাধারণত কি করি। হলিডেতে 2 দিন যদি ছুটি পাই, স্বাভাবিকভাবেই স্যাটারডেতে আসলে একটু ঘুম থেকে দেরিতে ওঠা হয়। তারপরে আস্তে ফ্রেশ ট্রেশ হয়ে ঘর টর গোছানো, কাপড় চোপড় ধোয়া টোয়া, মানে অ্যাজ একটা ফ্যামিলি বলেন বা একটা ব্যাচেলার লাইফ, আসলে খুব একটা বেশি পার্থক্য না। তো আমার ক্ষেত্রেও তাই। এক সপ্তাহের যে কাজগুলো থাকে সেই কাজগুলো করতে হয়। তো মূলত স্যাটারডেটা আসলে ঘরে বসে পার করা হয়। আর যদি সময় পাই ওই ক্ষেত্রে একটু বের হই। আশেপাশে যদি কোথাও ঘোরার জায়গা থাকে, সুন্দর জায়গা থাকে, ওই ক্ষেত্রে ওইখানে যাওয়া হয়, বন্ধু বান্ধবের সাথে সময় দিই। তো আজকে আমার সাথে কেউ নাই, তো এই জন্য আমি আসলে বের হয়েছি। ঘরে খুব বোরিং লাগতেছিল। বাসায় যদিও কাজ আছে, কিছু কাজ আছে। তো আসলে চিন্তা করলাম যে দিনের বেলাটা আসলে বাইরে ঘুরি, বাইরে বের হই। আমি দিনের বেলাটা কখনোই মিস করতে চাই না, কারণ আসলে আমি জাপানে হয়তো অনেক দিন ধরেই আছি, বাট তারপরও জাপান দেখার বা জাপান ঘোরার অনেক জায়গা আছে যেটা আসলে এত অল্প সময় হয় না। তো ওই জন্যই আসলে আমি বের হয়ে গেছি। তো যত দ্রুত সম্ভব বাসায় ব্যাক করব, কারণ পরিস্থিতি ভালো না, ব্যাক করে বাসার কাজগুলো করব। তো এর জন্য চিন্তা করলাম যে আপনাদের সামনে কিছু বলি। তো যাই হোক আর কি। তা আমি আসলে আজকে বের হয়েছি জাপানের গ্রাম দেখার উদ্দেশ্যে। তো আমি অলরেডি আমার বাসা থেকে, আমি এখন বর্তমানে জাপানের তোচিগি কেন নামে একটা জায়গা, একটা প্রিফেকচার, এটা অন্যতম একটা প্রিফেকচার টোকিও বিভাগের। তো এটা আসলে মূলত একটা টুরিস্ট স্পট প্লাস বাণিজ্যিক একটা স্পট, বাণিজ্যিক জেলা, যে এখানে অনেক কলকারখানা আছে। শুধু তাই না, এখানে আর একটা বৈশিষ্ট্য হলো তোচিগি কেনের, এটা একটা ট্যুরিস্ট এরিয়া, জাপানের ওয়ান অফ দ্য একটা মোস্ট ইম্পর্টেন্ট ট্যুরিস্ট এরিয়া, যেখানে জাপানের বাৎসরিক একটা ভালো রেভিনিউ আসে এই স্পট থেকে আর কি, এই প্রিফেকচার থেকে আর কি। তো আমি যে জায়গাটা থেকে, আমার বাসার এলাকাটা অনেক সুন্দর। আমার বাসার সামনেই, মানে দরজাটা খুললেই বড় বড় পাহাড় দেখা যায়, প্রাকৃতিক পরিবেশ আসলে অনেক সুন্দর, যেটা আমি আসলে খুবই পছন্দ করি। আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা পাহাড়ি এলাকাতে থাকবো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। তো তো এখন আমি আসলে আমার এলাকার সারাউন্ডিং যে এরিয়াগুলো আছে এইখানে ঘোরার চেষ্টা করতেছি, দেখার চেষ্টা করতেছি। বা আসলে অনেক সুন্দর, মানে যেখানেই যাই না কেন, আসলে তোচিগি, সাইতামা, চিবা, হোয়াট এভার, আরও অনেক দূরের অনেক ডিস্ট্রিক্ট আছে যেখানে আসলে সব জায়গায় সুন্দর। জাপানের শহর থেকে গ্রামটাই আসলে অনেক সুন্দর এবং দেখার মতো অনেক জিনিস। গ্রামের লাইফস্টাইলটা অন্যরকম, শহরের লাইফস্টাইল, গ্রামের লাইফস্টাইল টোটালটাই ব্যতিক্রম। সাধারণত আমরা যেটা বুঝি যে গ্রামে এতটা ফ্যাসিলিটিস থাকে না,
তো আসলে এটা ভুল কথা। অন্যান্য দেশের তুলনায় আমি জানি না অন্যান্য দেশে কি অবস্থা, বাট জাপানের গ্রাম আমি মনে করি ইটস ওয়ান্ডারফুল প্লেস। কারণ হচ্ছে শহরের যে ফ্যাসিলিটিস গ্রামেও সেই ফ্যাসিলিটিসই পাওয়া যায়, বরঞ্চ তার থেকে বেশি ফ্যাসিলিটিস পাওয়া যায়। আবার শহরের একটা সুবিধা হচ্ছে শহরে ঘর থেকে বের হইলেই মানুষের যে ব্যাপারগুলো আছে সেই জিনিসগুলা খুব ইজি। ঘর থেকে বের হইলেই বাজারঘাট, দোকানপাট সব কিছুই পাওয়া যায়, যোগাযোগ ব্যবস্থা, মেট্রো, তো সব কিছুই ভালো। বাট গ্রামের সাইডে এইখান থেকে একটু পিছিয়ে আছে। সো আসলে গ্রামের ব্যাপারটা হচ্ছে গ্রামে মেট্রো ব্যবস্থা অবশ্যই আছে। মেট্রো বলতে জাপানে ট্রেনকে বোঝায়। তো কিন্তু এখানে একটু দূরে দূরে, একটা স্টেশন থেকে আর একটা স্টেশন অনেক দূরে, বা দোকানপাটগুলা একটু দূরে দূরে হয়। গাড়িতে হয়তো 10-15 মিনিটের ব্যবধানে সব ধরনের দোকানপাট পাওয়া যায়। কিন্তু ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্রামে থাকতে হলে গাড়ির প্রয়োজন আছে। গাড়ি ছাড়া আসলে জাপানের গ্রামটাকে এনজয় করা যায় না, বা চলাচলটা একটু ডিফিকাল্ট। আদারওয়াইজ সব দিক দিয়ে ভালো, অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর প্লেস। আসলে মানুষের এই কর্মব্যস্ততার মাঝে মানুষের কিন্তু কিছুটা বিনোদনের দরকার আছে। তো আমি মনে করি ওই ক্ষেত্রে জাপানে আসলে বিনোদনটা আছে, এবং গ্রামে থাকলে আসলে বিনোদনটা খুব ভালো এনজয় করা যায়। তো আমি এখন বের হয়েছি জাপানের ভিলেজ দেখার জন্য। তো আমার বাসার পাশে থেকে আমি একটা জায়গাতে আসলে ম্যাপে সার্চ করতে করতে একটা ওয়াটারফল সার্চ পেয়েছি। তো ওইটাতে আমি জানি না যেতে পারবো কিনা। তো আসলে যাই আর না যাই, অ্যাটলিস্ট জাপানের প্রাকৃতিক পরিবেশ এবং গ্রামটা, ভিলেজটা দেখা হবে। তো ওই উদ্দেশ্যে আসলে আমার বের হওয়া। তো এই চিন্তা করলাম যে রাস্তায় চলতে চলতে চিন্তা করলাম যে এই দেখাটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখন যে জায়গাটা, মানে আমি গাড়িটা পার্ক করে রাখছি, তো এই জায়গাটা হচ্ছে জাপানের একটা অন্যতম ভিলেজ এরিয়া, সুন্দর একটা এরিয়া। আমার চারপাশে যেখানেই তাকাই শুধু ক্ষেত আর ক্ষেত। তো এখন তো মানে ক্ষেত না, এটাগুলো ধান ক্ষেত। এটা যখন ধানের মৌসুম হয়, জাপানে এক মৌসুম ধান হয়। তো ওই ধান খেতে শুধু ধানই হবে, অন্য কিছু হবে না। তো এটা দেখাই আপনাদের। এই যে এটা যেখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে টোটালি ডানে বায়ে সব জায়গায় ক্ষেত আর ক্ষেত, সব জায়গায় ক্ষেত আর ক্ষেত। মানে আশেপাশে লোকালয় একটু কম, অনেক দূরে দূরে বাড়ি ঘর আছে, বা এখানে যারা এই বাড়ি ঘর থাকে সাধারণত মূলত তারা সবাই কৃষক। তো এক একজনের অনেক পরিমাণ ক্ষেত আছে। তো এই এই ক্ষেতগুলার বৈশিষ্ট্য হচ্ছে এইখানে যে ক্ষেতগুলা দেখা যাচ্ছে ডানে বায়ে, এগুলা হচ্ছে ধান ক্ষেত। আমি তো আপনাদেরকে বললাম যে জাপানে এক মৌসুম ধান হয়, এবং যে জমিতে ধান বুনবে সেই জমিতে ধানই বুনবে, অন্য কিছু বুনবে না। যে জমিতে গম বুনবে সেই জমিতেই গম হবে, এছাড়া আর কিছু হবে না। তো চলুন সাথে থাকুন। আমি আপনার আজকে আমার 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 চোখের দেখাটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি জাপানের ভিলেজটা কিরকম হয়। আর চলতে চলতে আমি তো আপনাদের সাথেই আছি। তো চলো। তাও খুব কম, দুই একটা। মূলত এরা ফার্মার, এখানে এরা কৃষি কাজ করে। আর জাপানে যারা ফার্মার তারা অনেক ধনী হয়। জাপানে কৃষকদের অনেক দাম, যারা সরকার থেকে তাদেরকে অনেক ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকে, এবং তাদের সম্মানটা অনেক বেশি, এবং তারা অনেক পয়সার মালিক।
আমরা এখন একটা উপশহরের মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে এটা কোন সিটি আমি আসলে বলতে পারতেছি না, তবে অবশ্যই এটা তোচিকি কেনের ভিতরেই পড়ছে। তো যাই হোক আর কি, আমি এই শহরের ভিতরে একটা জিনিস সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে জাপানের রাস্তাঘাট। আসলে জাপানের রাস্তাঘাট আমি বেশ কয়েকটা দেশ ঘুরছি, অন্যান্য দেশের রাস্তাঘাটও ভালো, বাট জাপানের রাস্তাঘাট এরিয়ার যে রাস্তাঘাটগুলো আছে এগুলো একটু ন্যারো। সাধারণত এটা কোনো কোনো জায়গায় 1 লেনের, কোনো কোনো জায়গায় 2 লেনের বা 4 লেনেরও থাকতে পারে। আর হাইওয়েরও সারা জাপানেই এই টোল হাইওয়ে আছে, যেটা এক্সপেন্সিভ সারা জাপানে, এবং পুরো হাইওয়েটাই রাস্তার উপর দিয়ে, মানে ফ্লাইওভার দিয়ে। আসলে কিভাবে যারা এটা করছে আমি আসলে আমার মাথায় মানে কখনই চিন্তা করতে পারি না যে কিভাবে এরা রাস্তাটা করছে, কমিউনিকেশনটা করছে। আর একটা জিনিস, জাপানের যে ট্রাফিক রুলস, সেই রুলসটা আসলে মানে এক কথা অসাধারণ। এখানে কোনো ট্রাফিক পুলিশ নাই, রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ নাই, প্রত্যেকটা জায়গায় সিগন্যাল দেওয়া আছে এবং রাস্তার মাঝখানে অ্যারো চিহ্ন দিয়ে মার্ক করা আছে। তো কোন রাস্তা কোন দিকে যাবে টোটাল জিনিসটাই এখানে অ্যারো চিহ্ন করে দেওয়া আছে। তো যে কারণে এখানে আসলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম থাকে। দুর্ঘটনা হয় না যে তা না, এটা অনেকের অসচেতনার কারণে হইতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসের মার্কিং করা থাকে এবং ইন্ডিকেট করা থাকে যে তুমি এখান দিয়ে যাবা, তুমি এখান দিয়ে যাবা। এবং এর জন্যই জাপানের ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা আসলে খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। তো এইখানে দেখেন যে এখানে কেউ মানে রুলস ব্রেক করে কেউ এখানে গাড়ি চালায় না। তো এই জিনিসটা আসলে মানে অসাধারণ। এই জিনিসটা আসলে আমাদের দেশে, বাংলাদেশে যদি এই জিনিসটা কেউ ফলো করে, আমাদের দেশেও কিন্তু ট্রাফিক রুলস আছে, আসলে কেউ এটা মেনটেন করে না। আর একটা জিনিস, আমাদের সরকারের অবশ্যই অবহেলা আছে, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। কারণ আমাদের দেশের সরকারের যে আসলে আহামরি যে ইনকাম নাই তা না, বাংলাদেশে এখন অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নয়নশীল একটা দেশ। তো ওই হিসেবে আমাদের ফ্যাসিলিটিসটা কম, সরকার আমাদের সেই ফ্যাসিলিটিস দেয় না। তো যাই হোক, এত কথা বলবো না। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশে যে রাস্তাঘাট, এই রুলস টোটালি ইন্টারন্যাশনাল রুলস ফলো করে আমাদের দেশে রাস্তাঘাট তৈরি করা। তো এটা সাধারণত সব দেশের রুলসগুলাই অনেকটা এক, কিছু কিছু দেশে ব্যতিক্রম থাকে। তা আমাদের দেশে একটা সমস্যা কি, রাস্তাঘাটের যে ইন্ডিকেটরগুলো থাকে, রাস্তাতে কোনো মার্কিং করা থাকে না, সাইন দেওয়া থাকে না। দ্বিতীয় কথা হচ্ছে ল্যাম্প পোস্টের, সিগন্যাল পোস্টের কোনো ঠিক ঠিকানা নাই। তো কিভাবে এটা সম্ভব? বাংলাদেশে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় বাংলাদেশে। তো এটা খুব মর্মান্তিক একটা ব্যাপার, কারণ এটা আসলে আমার মনে হয় না এমন কোনো ফ্যামিলি নাই যেখানে কারো স্বজন অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় মারা গেছে। এটা খুব রেয়ার যে কোনো ফ্যামিলিতে এরকম নাই, মারা না গেলেও আহত হয় নাই, এরকম কোনো ফ্যামিলি নাই। তো আমাদের দেশে আসলে সব দিক দিয়েই আসলে আমরা অনেক পিছিয়ে আছি এখনো, কারণ বর্তমান যুগটা অনেক আধুনিক একটা যুগ। এই আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে যদি আমরা না চলতে পারি তাহলে খুব এটা মানে কি বলবো, খুব ডিফিকাল্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশের জনগণ আসলে সচেতন না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যারা শিক্ষিত জনগণ, তাদের মধ্যে অসচেতনতার মানে প্রকোপটা বেশি দেখছি আমি। তারাই কিন্তু রুলস ব্রেক করে বেশি। আর সাধারণ মানুষ তো সাধারণ মানুষই, তাদের কথা নাই বললাম। কিন্তু আমাদের প্রত্যেকটা জনগণ, আমাদের দেশের জনগণ যদি আমরা একত্রে হয়ে প্রত্যেকটা ব্যাপারগুলো যদি একসাথে কাজ করতে পারি এবং রুলস ফলো করতে পারি, আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো প্রকার ধরনের দুর্ঘটনা হবে বা মানে কোনো চলাচলের ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে। বাংলাদেশ অবশ্যই এখন অনেক উন্নত, মানে প্রতিনিয়ত উন্নত হচ্ছে। তো যাই হোক, তো এই হচ্ছে এখানকার রাস্তাঘাট। দেখেন এখানকার রাস্তাঘাটের কি অবস্থা, মানে কি পরিস্থিতি, এত সুন্দর রাস্তাঘাট, এখানে কোনো ঝাড়কিং নাই। আমি মোবাইল থেকে ভিডিওটি করছি, এই মোবাইলটা আমার ড্যাশবোর্ডে স্ট্যান্ডের সাথে আটকানো আছে। তো আমার মনে হয় না খুব একটা বেশি জার্কিং হচ্ছে, মানে তার মানে বোঝা যায় যে এখানে আসলে রাস্তাঘাট একদম প্লেন। তো এটা একটা এরিয়ার রাস্তা, যে কারণে রাস্তার একটু সমস্যা আছে, মানে একটু জার্কিং হচ্ছে আর কি হালকা। বাট কিছু কিছু রাস্তা আছে হাইওয়ে রোডগুলা, সেই রাস্তা দিয়ে গেলে তো মনে হয় যে মানে গাড়ি যে চলতেছে সেটি বোঝা যায় না যে গাড়ি কত স্পিডে চলতেছে। তো এই হচ্ছে ব্যাপারটা। Here I
এখানে দেখেন প্রত্যেকটা সিগন্যালে ইন্ডিকেট করা আছে যে রানের রাস্তা, সোজা রাস্তা, বায়ের রাস্তা, প্রত্যেকটা জিনিস ইন্ডিকেট করা আছে। Here I stand, I know I walked away. Had to find the person I'd become. I was high and I was low, moving mountains, rain and snow, but I felt that I was further from the truth. In the dark and stormy night, rolling thunder, flashing light, heard a whisper in the night, and it said, you should go back home, go back home, go back home, go. Spend it all alone. You should go back home, go back home, go back home, go. Back to you now. You should go back home, go back home, go back home, go. Spend it all alone. You should go back home, go back home, go back home, go. অনেক ভিতরে চলে এসেছি একটা পাহাড়ি জনপথে। তা আমাদের আসলে আমার একটা গন্তব্য ছিল, একটা ম্যাপে একটা
অ্যাড্রেস লোকেশন দেওয়া ছিল একটা ওয়াটারফলস, বাট আমার মনে হয় না সেটা আমি দেখতে পারবো। তারপরও আসলে যেহেতু বের হয়েছি গ্রাম দেখার জন্য, এটাই আসলে মূল উদ্দেশ্য। তো আসলে চলতে চলতে হঠাৎ করেই মানে অন্ধকার নেমে আসছে। জাপানে শীতকালে 4:30টার দিকে অন্ধকার চলে আসে। তা আমাদের এখানে এখন বাজে 4:16, আর আজকে একটু ওয়েদারটা একটু মুডি, যে কারণে একটু দ্রুতই অন্ধকার চলে আসছে। তারপরও ভালো লাগছে। হয়তো আমি আর বেশিক্ষণ চালাবো না, মানে দূরে যাব না, হয়তো আর কিছুক্ষণ পরে আমি ওইখান থেকে যদি কোনো কনভিনিয়েন্স স্টোর পাই ওইখানে একটু ব্রেক দিয়ে আমি আবার ব্যাক করব। এই সামনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এটা আসলে একটা এলাকা বা একটা পাড়া বলা যেতে পারে। যেমন বাংলাদেশে পাহাড়ি অঞ্চলে একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে কিছু কিছু পাড়া থাকে, তো বেশ কয়েকটা বাড়ি ঘর নিয়ে একটা পাড়া থাকে বা একটা এলাকা থাকে। তো ঠিক এখানেও সেম একই রকম, যে অনেক দূরে দূরে কিছু জনবসতি দেখা যায়। এটা একটা পাড়া এলাকা। তো এখানে আমি আগে বলছি যে আসলে এই দূরে দূরে যারা থাকে তারা মূলত বেসিক্যালি ফার্মার বা কৃষক, তারা এখানে চাষাবাদ করে, তারা এখানকার লোকাল। তো ওনাদের ফ্যামিলি মেম্বাররা হয়তো যারা ছেলে মেয়ে আছে, বাচ্চারা আছে, তারা হয়তো টোকিও বা বড় বড় শহরগুলোতে ওইখানে পড়াশোনা করে। বাট যারা স্থানীয় বাবা মা, যাদের ফ্যামিলির বয়স্ক লোক, তারা এখানে থাকে এবং তারা তাদের জায়গা জমিন সম্পত্তি এগুলো সব দেখাশোনা করে। তো এই হচ্ছে বন্ধুরা এই জাপানের গ্রাম দেখা। তো আশা রাখি আসলে তেমন একটা দেখাইতে পারি নাই, তবে একবারও খারাপ লাগবে না। তো আশা রাখি আপনাদের আসলে এই ভিডিওটি ভালো লাগছে, এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি এই মুহূর্তে আমার বাসা থেকে প্রায় 50 কিলোমিটারের বেশি হবে একটা পাহাড়ি জনপদে চলে আসছি। তো আমার যে লোকেশনটা ছিল একটা ওয়াটারফলস, আমি এই মুহূর্তে ঠিক নামটা বলতে পারতেছি না। তো হয়তো আপনাদেরকে দেখে আমি আপনাদেরকে সম্ভবত মিকো ওয়াটারফল। তো আসলে আমি যদিও আসলে ওয়াটারফল দেখার উদ্দেশ্যে এখানে আসিনি, আমার আসলে উদ্দেশ্য ছিল জাপানের গ্রাম দেখা। তো এই গ্রামের উদ্দেশ্যে এখানে আসছি। তা চলতে চলতে আপনাদেরকে অনেক গ্রামই দেখাইছি। তো এখন আমি আর একটা জায়গায় আছি, জায়গাটা একটু তো এই ভিলেজটা হচ্ছে একটা জনপদ, আসলে অনেক গহীনে, আসলে আমরা অনেক গহীনে, শহর থেকে অনেক গহীনে চলে আসছি। এইখানে একটা জনপদ দেখতে পাচ্ছি, একটা গ্রাম, একটা ভিলেজ। এই হচ্ছে একটা জনপদ আর কি, একটা উপশহর বলা যেতে পারে। ওই বাংলাদেশে যেটাকে বলে যে গ্রাম থেকে মানুষ সবাই একটু উপশহরে বা থানাতে যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে, যে একটা শহরের মতো থাকে একটা এলাকা। তো ওরকম আর কি এখানেও সেম। তবে এখানের উপশহরগুলো আসলে অনেক সুন্দর, আসলে এটা না দেখলে বোঝা যাবে না। তবে যারা গ্রাম পছন্দ করেন, গ্রাম ভালোবাসেন, তাদের হয়তো ভালো লাগবে। আমার যে গন্তব্য ছিল, আমার গন্তব্যে পৌঁছতে আরো 6 মিনিট লাগবে। আমি জানি না আসলে আমি ডে লাইট পাবো কিনা, তবে আশা করি যদি ডে লাইট থাকে আমি আপনাদেরকে দেখাতে পারবো। আর ডে লাইট না থাকলে আসলে কিছু করার নাই, এই গ্রাম দেখে আপনাদেরকে শান্ত থাকতে হবে। তবে জাপানের একটা জিনিস কি, গ্রামে যদি আপনার ইনকাম ব্যবস্থা থাকে, সোর্স অফ আর্নিং থাকে, তাহলে গ্রামে আসলে থাকাটা খুব ভালো আমি মনে করি। কারণ এখানে আবহাওয়ার দিক থেকে বলেন, জাপানের সব জায়গার আবহাওয়া ভালো, তারপরে লাইফস্টাইল বলেন, সব কিছুর দিকেই অনেক মজা পাওয়া যায়। যে অ্যাটলিস্ট শহরের যে কোলাহল, এই কোলাহলটা থাকে না। আর জাপানের আরেকটা অন্যতম বড় সমস্যা হচ্ছে শহরগুলোতে, উপশহর বা শহরগুলোতে
ওইখানে কোনো সাউন্ড অ্যালাউ করে না। এবং আপনি যে একটু ক্যাম্পিং করবেন, আপনার বাসার সামনে যে বারবিকিউ করবেন বা আপনার কোনো গেস্ট যদি আসে, ওই ক্ষেত্রে যে হইচই এটা এরা পছন্দ করে না। ওই ক্ষেত্রে তারা করে কি পুলিশ কল দিয়ে দেয়। এই জিনিসটা আসলে খুব খারাপ। বাট গ্রামের সাইডে আপনার লাইফ স্টাইলটা ওইভাবে পালন করা যায়। যদি আপনার মুসলিম যে ফেস্টিভ্যালগুলো আছে, ঈদ, রমজান, দেখা যাচ্ছে ঈদের দিন অনেকে ঘুরতে আসলো, আপনার ফ্রেন্ড সার্কেলরা এখানে বারবিকিউ করলেন, পিকনিক করলেন, আসলে ওটার জন্য খুব পারফেক্ট একটা জায়গা হচ্ছে ভিলেজ। আমরা আসলে একটা উপশহর থেকে আরেকটা উপশহর, একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে ছুটে চলছি। অলরেডি আমার 1.5 ঘন্টা ধরে আমি গাড়ি চালাচ্ছি। এই শখটা হচ্ছে আমার, এটাতে এই শখটা পূর্ণ আমি জানি না আল্লাহ পাক পূর্ণ করবেন কিনা, তবে যদি আল্লাহ পাক সহায় থাকে ইনশাল্লাহ আমি পূর্ণ করবো, আল্লাহ পাক যদি সাহায্য করেন। শখটা হচ্ছে আমার একটা বড় হাইল্যাক্স টাইপের কার থাকবে এবং এই কারের মধ্যে আমার ক্যাম্পিংয়ের ট্যুরের যাবতীয় যত ইনস্ট্রুমেন্ট থাকবে সব থাকবে। আমি দূর দূরান্তে চলে যাব, সেটা স্নো এরিয়া হতে পারে, সেটা যে কোনো হট এরিয়া হতে পারে, হোয়াটএভার, পাহাড় পর্বত, ওয়াটারফল। তো এক কথায় রিয়েল অ্যাডভেঞ্চারের জন্য যা যা প্রয়োজন সব কিছুই থাকবে। তো এখন আমি যে গাড়িটি চালাচ্ছি এটা আসলে খুব ছোট একটা গাড়ি, 660 সিসির একটা গাড়ি। এটা জাপানে বলে খেয়ে গাড়ি। তো এই গাড়িটি আসলে সুবিধা হচ্ছে গাড়িটি তেল খরচ খুবই কম, তারপরে অন্যান্য যে আনুষঙ্গিক ট্যাক্সের বিষয় আছে বা গাড়ি পেপারসের বিষয় আছে, এটা খুব খরচ খুবই কম। তো শহর বা যে এলাকা থাকেন ছোটোখাটো জার্নির জন্য এটা খুব ভালো একটা জায়গা। আমরা আসলে আমাদের মনে হয় ফলসে চলে আসছি। তো দেখাই আপনাদেরকে। বন্ধুরা আসলে আমার লাকটা খুবই ভালো যে আমি আসলে এই ফলটাতে চলে আসতে পারছি। এখনও হালকা ডেলাইট আছে, খুব সুন্দর একটা জায়গা। আসলে আমি ভাবতে পারিনি আমি আসতে পারবো। তো এই জায়গাটার ওয়াটারফলটা হচ্ছে মাকাডোনো ওয়াটারফলস, যেটা তোচিকি প্রিফেকচারে অবস্থিত। আসলে খুব সুন্দর একটা জায়গা, আসলে ছোটোখাটো ক্যাম্পিং করার জন্য বা ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গা। আমি এখানে আর বেশিক্ষণ ওয়েট করব না। এটা হচ্ছে একটা ছোটোখাটো ফলস, হচ্ছে পাহাড়। এখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য বা এই ওয়াটারফলের প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করার জন্য একটু বিশ্রামাগারের ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা আছে। এখানে চাইলে ইচ্ছা করলে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, খাওয়া দাওয়া করা যাবে। আমি জানি না এখানে ক্যাম্পিং করা যাবে কি না, সম্ভবত যেতে পারে। এই হচ্ছে ওয়াটারফল, আর একটু নিচে নামি দেখি। বন্ধুরা আসলে আমি এখন যে জায়গাটাতে আছি, ম্যাকাডোনো একটা ওয়াটারফল, এটা আসলে খুব একটা গহীনে না, তারপরে আবার একবারে খুব যে কাছে তাও না, মোটামুটি পাহাড়ি একটা জনপদ। এইটা আমার পিছনে যে ফলটা দেখতে পাচ্ছেন, এগুলো পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি জলস্রোত। অলরেডি এত ঠান্ডা
ঠান্ডা যে এখানে আসলে পানি বরফ হয়েছিল কতদিন আগে, তো এখন মনে হয় একটু টেম্পারেচার আজকে 2 দিন যাবতে টেম্পারেচার একটু কম থাকায় বেশি থাকায় তো বরফগুলো আসলে গলে গেছে, যেগুলো হচ্ছে বরফ জমে আছে। তো যাই হোক আর কি, তো আমি আসলে এত অল্প সময়ের মধ্যে আর কি এত সুন্দর একটা জায়গায় চলে আসছি। তো এখানে আর বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ প্রচণ্ড ঠান্ডা। তো আমার চারপাশে অলরেডি পানিতে বরফ জমে আছে, এই বরফ গলার যে ঠান্ডাটা, এই ঠান্ডাটা আমার কানে গায়ে লাগছে। তো আর আমি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি একা আসছি, একদম একা আসছি আমি। আমাকে খুব দ্রুতই ব্যাক করতে হবে, মানে গহীনে এখানে আসলে বেশিক্ষণ থাকাটা উচিত না, কারণ যে কোনো ধরনের বিপদ হতে পারে, ওই ক্ষেত্রে একটা হেল্প আস্তে আস্তে অনেক সময় লাগবে। তো যাই হোক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। আর আজকে আমি আর ভিডিওটা বেশি বাড়াবো না, ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো অন্য কোনো ন্যাচারাল রিসোর্টে বা কোথাও যদি যাই অবশ্যই আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব। আর আমার ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন। আর একটা জিনিস অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা যত সাবস্ক্রাইব হবে ততই আমার আসলে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহটা আরও বেশি থাকবে। আমি আসলে জানি না কতটুকু ভালো আপনাদেরকে দেখাতে পারি বা প্রেজেন্টেশন করতে পারি, তবে আমি চেষ্টা করি ভালো করে দেখানোর জন্য, বা ভবিষ্যতে আরও সুন্দর করে আমি আপনাদেরকে মাঝে এই সুন্দর সুন্দর জায়গাগুলো প্রেজেন্ট করতে চাই। আর সামনে অবশ্যই আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততদিন আমার সাথে থাকেন। আল্লাহ হাফেজ। আর বেশি বেশি করে ঘুরবেন, এনজয় করবেন, জীবনকে এনজয় করবেন। কারণ ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট, ভালো থাকতে হবে। মন দেহ ভালো থাকলে আপনি সব কিছুই ভালো থাকবে, আর এর জন্য প্রচুর বেশি বেশি করে ঘুরবেন। তো বন্ধুরা ভালো থাকেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. Here I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone.
go, losing self-control. I keep telling myself, but I don't wanna let you know. Is this what we become? Strangers on the run, looking for something, chasing the sun. All those days trying to find a place where you make them just be alone, be alone. All those nights lying by your side, like we survived, feeling it shine under your spotlight. That's the way every day goes. Looking back, I know we started falling. We were falling in love, yeah. Took my heart and you rolled off. Was a feeling never enough for you, baby? When you left me chasing you, chasing you. Trying to find a place where we can be alone. All those nights lying by your side, like we survived, feeling it
believe